একটু প্রেম দিবেন ডাক্তার সাহেব, ভীষণ রকমের প্রেম, যে প্রেমের হৃদয়টা নাকুনি চুপানি খাবে সে প্রেম। ব্যস্ত রাস্তার মাঝে আসমানি রাঙা শাড়ি পরিহিতা রমণীর এমন কথায় ভ্রু কুঁচকাল বর্ণ। পিছে তাকিয়ে সে অবাক। শ্যামবর্ণা নারী দাঁড়িয়ে আছে, সে চেনে না এই অপরিচিতাকে। মেয়েটা তাকে এইসব কথা কেন বলছে? বর্ণ অবাক কণ্ঠে বলল, দুঃখিত, আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? বর্ণের কথায় রমণী কৌতুক হাসে, রিনটিনে কণ্ঠে আবারও বলল, নীলাম্বরী। পথের ধারে থাকা দুর্বা ফুলের মতন আমি, ভীষণ অবহেলার দামি ফুল। বর্ণ অবাক হলো, মেয়েটার কি মাথায় সমস্যা আছে? ধুর, এত ব্যস্ত সময়ে এসব কি ভালো লাগে? বর্ণের সামনে তখন রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকা রিক্সা চালকটা হেসে দিয়েই বলল, মামা মামি তো খুবই সুন্দর কইরা কথা কয়। আপনি কি রাগ করছেন মামির উপর? থাক, মাপ কইরা দেন মামিরে, মেলা সুন্দর কইরা কথা কয়। বর্ণ রিক্সা চালকের কথায় সাত আসমান থেকে পড়ল। সে বিস্ময় মাখা কণ্ঠে কিছু বলার আগেই তার পাশে থাকা রমণী বলে উঠল, হ্যাঁ মামা, ওনার যে বড্ড রাগ, দেখছেন না? রাগ করে আমাকে চিনতেই পারছে না। তা মামা, তুমি রমনা যাবে? তোমার মামার সাথে একটু রিক্সায় ভ্রমণ করাবে? বর্ণের যেন অবাক হওয়ার পালা শেষই হচ্ছে না। তার অবাক হওয়ার মাঝে ঘরমাক্ত শরীর নিয়ে রিক্সা চালকটা বলল, মামি যামো তো, চলেন। কথা শেষ হতেই হুড়মুড় করে রিকশায় চড়ে বসলো রমণী। উচ্ছ্বাসিত কণ্ঠে বর্ণের দিকে তাকিয়ে বলল, চলে আসুন ডাক্তার সাহেব, পথের ধারে দুর্বা ফুলের সাথে ঘোরার সুযোগ সবার হয় না, চলুন চলুন। বর্ণ যেন একটা ঘোরে চলে গেল। কি হচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না বর্ণের, কিন্তু এমন একটা মুহূর্ত হাতছাড়া করতে চাচ্ছেও না সে। দেখুক না কি হয় আজ। বর্ণ উঠে বসলো রিকশায়। রিকশার ড্রাইভারও বেশ আনন্দে রিকশা চালানো শুরু করলো। কাঠফাটা রৌদ্র পরিবেশে তরতর করে ঘাম বেয়ে পড়ছে, শরীরে শির দাঁড়াবে। এই গরমেও লাল সাদা জামা কাপড় পরা মানুষের অগণিত মেলা রাজপথে। এই তো আজ বাংলা নতুন সনের আগমন, পহেলা বৈশাখ বলা হয় যাকে। নতুন সনের আগমনে সবার রাজকীয় সাজ। বর্ণের অন্যমনস্কতার মাঝে তার পাশের রমণী ঠাট্টাস্বরে বলল, আপনার ভেতরে কি একটু রসকস নেই? আজকের দিনও হসপিটালে যাচ্ছেন, এত কাজ করে কি হবে? একদিন তো বইয়ের কথাই নাচতে হবে। বর্ণের যেন আজ অবাক হওয়ার দিন, ভীষণ অবাক হতে হবে আজ। এমন প্রতিজ্ঞা করেছে কোথাও। মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকেই তার নিজেকে এলিয়েন মনে হচ্ছে। সে ভেবে পাচ্ছে না মেয়েটার মাথা খারাপ নাকি তার মাথাটা খারাপ। রিক্সা চালক মামা হাসতে হাসতে বললেন, পরিশ্রম তো বেটা মানুষকে করতেই হইব, না হয় বউরের শখ আহ্লাদ পূরণ করব কেমনে? দেখেন না মামি, এই আনন্দের দিনেও রিক্সায় প্যান্ডেল ঘোরাতে হচ্ছে, না হয় বউয়ের শখ পূরণ করুম কেমনে? আজকের দিনেও একটু ফুলের তোড়া চুড়ি না দিলে হয় কন? বর্ণ এবার অবাক হলো না, বরং মুগ্ধ হলো। স্বামী হলে এত দায়িত্ব বুঝে এত সুনিপুণভাবে পালন করতে হয়। বর্ণের ভাবনার মাঝে নীলাম্বরী বলে উঠল, বা মামা, আপনি তো ফাটিয়ে দিচ্ছেন, আমি অনেক ভাগ্যবান। ঘামে সিক্ত হওয়া মানুষটা কেবল মাথা দুলালো। এবার রমণী বর্ণের দিকে ধ্যান দিল, ফিসফিস করে বলল, তা ডাক্তার সাহেব, এত ভদ্র হয়ে যে একটা অপরিচিত মেয়ের সাথে একই রিক্সায় উঠেছেন, আপনার জাত যাবে না? বর্ণ এবার পূর্ণ দৃষ্টি দিল রমণীর পানে। এমন অদ্ভুত মেয়ে সে দেখেনি। কেমন চঞ্চলতা ঘেরা মানুষ, মুখে যেন সব সময় একটা হাসি ঝুলানো। আসমানি রাঙা শাড়ির সাথে খোপায় কতগুলো সাদা সাদা ফুল একসাথে গোজা। এই ফুল তো সবাই মাথায় দেয় না, বরং ভীষণ অবহেলায় পায়ে মুড়ছে যায়, কারণ এরা পথের ধারের দুর্বা ফুল। অযত্নে বেড়ে ওঠে বলে কেউ এটার মর্যাদাই দেয় না। আবার মাথায় খুব যত্ন সহকারে লাগবে, এ যেন দিবা স্বপ্ন। বর্ণকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নীলাম্বরী ঠাট্টাস্বরে বলল, কি দেখছেন? আমায় খুব সুন্দর লাগছে বুঝি? হুম। বর্ণ দৃষ্টি সরালো। প্রশ্নটার উত্তর হ্যাঁ দিতে ইচ্ছে হলো, নিজের গাম্ভীর্যতা রক্ষা করে সে বলল, না, মোটেও না। দুর্বা ফুল তো অযত্নের জিনিস, সুন্দর না লাগাই স্বাভাবিক, কিন্তু দুর্বা ফুলও ফুল, আর ফুল পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি, সেটা জানেন তো?
বর্ণ বুঝলো তার কথার ভুল অর্থ বের করেছে রমণী। সে কথা ঘোরানোর জন্য বলল, আপনি কিভাবে জানলেন আমি ডাক্তার? আমার শরীরে তো সেরকমের কোনো কিছুই নেই যা ডাক্তারি পরিচয় বহন করে। আর আপনাকে আমি দেখিনি এর আগে। তবে আপনি আমায় দেখেননি বলে আমিও যে আপনায় চিনি না তেমনটা তো নয়, তাই না? বর্ণ বুঝলো সে ভুল কথা বলেছে। এ রমণী পাগল না, তবে উন্মাদনা আছে, মাদকতা আছে তার হাসিতে, না চাইতেও মুগ্ধতা ভর করে। ভাবনার মাঝে রিকশা এসে পৌঁছায় রমনার সামনে। রমণী তার মুক্ত হাসি ঝুলাইয়া রিকশা চালক আর বর্ণের উদ্দেশ্যে বলল, আপনারা এই অধম নারীর জন্য 5 মিনিট অপেক্ষা করবেন। এখানে দাঁড়ান, আমি ছুটে যাব আর ছুটে আসব। রমণীর কথার বিপরীতে কথা বলার সুযোগ পায় না তারা। শাড়ি পরে কি সুন্দর ছুটে যাচ্ছে সে, মনে হচ্ছে আকাশ যেন। বর্ণ মনে মনে আওড়ালো, আসমানি রঙের মানবী, আকাশ যেন। টিং টিং করে ঘড়ির কাঁটা ঘোরে। রমনায় তখন উপচে পড়া ভিড়। কপত কপতি পরিবার বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছে মানুষ। নতুন বছরের প্রথম দিন যেন মানুষের মনে উল্লাস নিয়ে এলো। বর্ণেরও ভালো লাগছে এখন। নিত্য নতুন বাধা ধরা নিয়মের বাহিরে আজ আসতে পেরেছে, তাও ওই রমণীর জন্য। কি যেন নামখানা, নামটা মনে পড়ার আগেই রমণী হাজির। হাত ভর্তি ফুলের তোড়া, চুড়ির প্যাকেট আর ছোট্ট বেলি ফুলের মালা। বর্ণ হা হয়ে তাকিয়ে রয়, কি হবে তা বোঝার জন্য। রমণী তার হাতের জিনিসপত্রগুলো রিকশা চালকের দিকে এগিয়ে দিয়ে ঝলমলে কণ্ঠে বলল, এই নেন মামা, মামির জন্য আপনার তরফ থেকে উপহার। এগুলো মামিকে দিবেন। আজ আর রাজপথে রিক্সার প্যান্ডেল ঘোরাতে হবে না, মামির সাথে বরং ঘুরতে বের হন। আর মামা, সবাই আপনাদের মতন কিন্তু মিঙ্গেল না, আমরা প্রেমে হাবুডুবু খেয়েও প্রিয়র সিঙ্গেল। তবে দোয়া করবেন আপনার মামি ডাক্তার মান যেন রাখতে পারি। রিকশা চালক যেন আকাশের চাঁদ পেয়ে গেল। খুশিতে চকচক করে উঠল তার মুখখানা। কৃতজ্ঞতায় তার মুখের হাসিটা চওড়া হলো। এবার মানবী তার হাতে থাকা বেলি ফুলের মালাটা পেঁচিয়ে দিল বর্ণের হাতে, ভীষণ যত্নে। পৃথিবীর দরকারি কাজ যেন এটা। চারপাশের ভাবনা বাদ দিয়ে সে গভীর মনোযোগ দিয়ে কাজটা শেষ করলো। তারপর বিশ্বজয়ের হাসি হেসে বলল, নববর্ষে শুভেচ্ছা প্রিয়। মাঝে মাঝে খোঁজ নিও, দুর্বা ফুল থাকে পথের ধারে, সবাই যারে পায়ে মারে, তুমি না হয় আগলে নিও। নতুন সনের শুভেচ্ছা প্রিয়। বর্ণ যেন একটা ঘোরের মাঝে চলে গেল। ভ্রম ভাঙতে ভাঙতে রমণী মিশে গেল বিশাল জনসমুদ্রের ঢেউয়ে। বর্ণ ঠাঁই বসে রইল। তার যেন স্বপ্ন মনে হচ্ছে সব। এবারের বৈশাখ প্রেমময় বৈশাখ, রঙিন বৈশাখ যেন। রমণীর নাম যেন কি ছিল? ও হ্যাঁ, দূর্বা ফুল, পথের ধারে দূর্বা ফুল। বৈশাখ মাস যেন হুড়মুড় করে এলো, আবার হুড়মুড় করে চলে গেল। সে কি উষ্ণতার দহন! শরীর যেন গরমে পুড়ে কয়লা হয়েছে সবার। এয়ার কন্ডিশনারটাও কমাতে পারে না সে উত্তপ্ততা। শহরে প্রায় সব সচ্ছল পরিবারে এয়ার কন্ডিশন বিদ্যমান থাকে। রুমের ভেতর যতটা শীতল, বাহিরে যেন ততটাই জ্বলন্ত লেলিহান শিখা। অবশ্য জ্যৈষ্ঠ মাস আসার সাথে সাথে ভীষণ ঝড়ের তাণ্ডব। এই তো আজ পহেলা জ্যৈষ্ঠ। গতকাল রাত হতে হতেই টানা বর্ষণ, থামাথামির কোনো নাম নেই। ব্যাপারটা হাস্যকর হলেও ঠিক যে কালবৈশাখী ঝড় বৈশাখে না হয়ে জ্যৈষ্ঠ মাসে হচ্ছে। জ্যৈষ্ঠকে দারুণভাবে স্বাগত জানাচ্ছে প্রকৃতি। সময়টাকে ঠিক ঝড়ময় বিকেল বলা যায়। চারপাশে ভারী বর্ষণ, রাস্তায় মানুষজন নেই বললেই চলে। খুব সীমিত পরিমাণে চলছে গাড়ি। বর্ণের মেজাজ চরম পর্যায়ের খারাপ। এই সময় গাড়িটা নষ্ট হতে হলো, ভিজে ভিজে বাড়ি ফিরবে এসে। ওফ, এত বিরক্ত রাখবে কোথায় সে। শরীরের সাথে কফি কালারের শার্টটা আঁটোসাঁটো হয়ে লেগে আছে। কাঁধের দুই দিকে ভিজে গিয়ে কালো রঙে রূপান্তরিত হয়েছে। সুঠাম তার দেহ, বড় বড় গোছানো চুলগুলো ভিজে চুপসে গেছে। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে সেথা থেকে। ডাক্তার সাহেবের মেজাজ অতিরিক্ত খারাপ। সবসময় তার সাথেই এমন হয়। প্রয়োজনের সময় ঝামেলা হতে হয়। হঠাৎ রিক্সা থেমে যাওয়াতেই অসাবধানতাবশত ঝুঁকে যায় বর্ণ। সামনের নীল রাঙা পলিথিনটা সবেই সরিয়েছে রিক্সা চালককে দু একটা কঠিন কথা বলার উদ্দেশ্যে। কিন্তু কঠিন কথা আর বলা হলো না। কণ্ঠের কথা কণ্ঠেই আটকে গেল। বিরক্ত ভরা মুখমণ্ডলে ভর করল মুগ্ধতা। বিস্মিত কণ্ঠে উচ্চারিত করল, দূর্বা ফুল। অবিরাম বৃষ্টিধারার মাঝে ভেসে এলো রিনরিনে নারী কণ্ঠ। মনে রেখেছেন তো তবে?
নারী কণ্ঠে ছিল উচ্ছ্বাসে টইটম্বুর। তাকে যে মানুষটা চিনতে পেরেছে সেটাই যে ভাবতে পারছে না সে। বর্ণের ধ্যান ভাঙল রিক্সা চালকের কথায়। সে বিরক্তির স্বরে বলছে, ধুর আপা, সরেন তোর সামনে থাইকা। বৃষ্টির মাঝে আপনাকেও ভিজতে ভালো লাগতাছে, কিন্তু আমাগো না, সরেন। রিক্সাওয়ালার কথার ধরনে বিনা নোটিসেই বর্ণের মাথায় রাগ জেগে উঠল, শরীরেও জেগে উঠল সেই রাগ। মেয়েটার সাথে এমনভাবে কথা বলছে কেন লোকটা? অদ্ভুত। রাং সকবরণ না করতে পেরে রিক্সা থেকে এক লাফে নেমে গেল বর্ণ। পকেট থেকে মানিব্যাগটা বের করেই 100 টাকার নোটটা এগিয়ে দিয়ে বলল, আমরা গন্তব্যে এসে গেছি, আপনি চলে যান। ও মা, আপনি না সাভারের মোড়ে নামবেন? এখনো তো মেলা দূর। রিক্সাওয়ালার কণ্ঠে আকাশ সম বিস্ময়। বর্ণ গটগট পায়ে এগিয়ে যেতে যেতে বলল, আপনার রিক্সা চড়ে এতটুকু অবধি যাওয়ার ইচ্ছে আমার নেই। রিক্সাওয়ালা তাজ্জব বনে কেবল চেয়ে রইল। নীলাম্বরী দ্রুত ছুটল বর্ণের পিছে। ঢাকা শহরের রাস্তা তখন পানিতে ডুবে যাবে মনে হচ্ছে। নীল আকাশ এখন কালো মেঘে ঘেরা। অবিরাম বর্ষণে মিনিট দুয়েকের মাঝেই ভিজে চুপসে গেছে মানব মানবী। প্রায় বেশ খানিকটা দূরে আসতেই মুখ খুলল নীলাম্বরী। হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, একটু দাঁড়ান না, এই বৃষ্টিতেও হাঁপিয়ে উঠেছি, একটু জড়িয়ে নেই। মানবের ব্যস্ত পদাচরণ থেমে গেল। তার এতক্ষণে হুঁশ হলো সে এখন একা হাঁটছে না রাস্তায়। হঠাৎ নিজের করা একটু আগের কাজটার কথা ভেবে আহাম্মক বনে গেল সে। হঠাৎ এই রাগটার কারণ কি? এমন অহেতুক রাগ তার মতো মানুষের সাজে? নিজেকেই মনে মনে গালাগাল দিতে ইচ্ছা হয় বর্ণের। বর্ণকে থেমে যেতে দেখে নীলাম্বরী দম নেয়। সামান্য থেমে বলে, আমায় ভুলেননি আপনি? বাপ্পা, তা কোথায় যাচ্ছিলেন ডাক্তার সাহেব? আপনার মতো তো আমি ভব করে পেতনি না যে এখানে সেখানে ঘুরে বেড়াবো। আমার নির্দিষ্ট কাজ আছে, সেটা আপনি ভালো করেই জানেন, তাই না? বর্ণের কণ্ঠে সুস্পষ্ট গাম্ভীর্যের ভাব। নীলাম্বরী খিলখিল করে হেসে উঠল। এ যেন সদ্য অষ্টাদশী কন্যা। মেয়েটার বয়স 21-22 তো হবেই, কিন্তু চাল চলন একদম যেন কিশোরীদের ন্যায়। হাসতে হাসতে মেয়েটার যেন দম যায়। কি এমন হাসির কথা বলেছে সে? অদ্ভুত। নীলাম্বরী মন মতো হেসে ক্লান্ত হলো। অতঃপর হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, এই এই, আমি ভবঘুরে পেতনি? কি দেখে আমায় পেতনি মনে হলো? চেহারার সুরত তো আল্লাহ দিলে খারাপ না, তবে ও আচ্ছা বুঝেছি, গায়ের রং দেখে বলছেন। মানবীর কথায় বর্ণ হোঁচট খায় মনে মনে। আহত দৃষ্টিতে তাকায় সিক্ত নারীর পানে। মেয়েটা এমন কেন? কথায় কথায় নিজেকে ভীষণ অবহেলা করে। ছোট্ট শ্বাস ফেলে ব্যর্থ মানব কথা ঘোরানোর জন্য বলে, তা দীর্ঘ 1 মাস পর কোথা থেকে উদয় হলেন দুর্বাফুল? সে যে রমনার বীরে হারালেন, আর তো কোনো খোঁজই নেই যে। সত্যি খোঁজ নেই বুঝি? হসপিটালের চেম্বারে রোগী দেখার ব্যবস্থায় ভিড় কমার পর যখন ক্লান্তি ভর করে শরীরে, তখন তো আমার ভাবনাও ভর করতো মনে, তাই না? আপনার সাথে তো আমার মনের খোঁজ প্রতিনিয়তই হচ্ছে। বর্ণ সামান্য চমকে গেল। হ্যাঁ, সেদিনের পর আর অবসাদটা এই রমণীর নামেই যেন লিখতে হয়েছে না চাইতেও। ভীষণ ব্যস্ততার পর ডাক্তার সাহেবের অবসাদ মেলেনি। রমণী তাকে প্রতিনিয়ত ভাবিয়েছে। নামধামহীন দুর্বা ফুলের কী যে মুগ্ধতা! আরে দারুণ বৃষ্টি হচ্ছে যে ডাক্তার সাহেব, সময় থাকলে এই বৃষ্টিতে ভিজে 1 কাপ চা খাওয়ার অনুমতি পেতে পারি? বর্ণ কিছুক্ষণ ভাবল। প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে গিয়ে মুখ খুলে বললে উঠল, কেবল 5 মিনিট। নিজে বলে নিজেই অবাক হলো। সে তো প্রত্যাখ্যান করতে চেয়েছিল, তবে হ্যাঁ আসলো কেন? তবে কি মাঝে মাঝে মনোনিয়ন্ত্রণ হারায়? নীলাম্বরী উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মিনিট 5ই ঢের সময়। প্রেম করতে সখা, প্রেমের ঘাটে দীর্ঘ কিছুই যায় না তেমন দেখা। বর্ণ হতবম্ব। এই মেয়ে কি আদৌ স্বাভাবিক মানুষ? ততক্ষণে উধাও নীলাম্বরী। ওই তো সামনের টং দোকানে সাদা শাড়ি পরা ভিজে চুপচুপে হওয়া রমণী। মাথায় তার সেদিনের মতনই দুর্বাফুল। মেয়েটা নিজেকে যতটা অসুন্দর বলে দাবি করে ততটাও অসুন্দর সে না, তবে সুন্দরও না। মেয়েটা মায়াবতী। মানুষের রূপ তথাকথিত সমাজে 2 রকম প্রচলিত হলেও আসলে মানুষের রূপ 3 রকম। এক সুন্দর, যারা ধপধপে ফর্সা তাদের প্রথম ধাপে রাখা যায়। ফর্সা মানেই সুন্দর। দ্বিতীয় অসুন্দর, যাদের গায়ের বর্ণ কালো তাদেরকে সবাই দ্বিতীয় ধাপে রাখে। মূলত সমাজ সেটাই করে। আর আরেকটা ধাপ হলো মায়াবতী। এই ধাপটাতে খুব কম মানুষই থাকে। যাদের চেহারার মাধুর্যতা গায়ের রঙকে হার মানায় তারাই একমাত্র এই ধাপে পড়ে।
আর নির্দ্বিধায় বলা যায় টং দোকানে দাঁড়ানো মায়াবী সেই দলেরই। শ্যামলা শরীরে শুভ্র শাড়ি, পিঠের মাঝে ঢিলে খোপা যা বৃষ্টির দাপটে লেপ্টে আছে পিঠে, সেখানে অগোছালোভাবে লাগানো দূর্বা ফুল, কপালে কালো রঙের টিপ, মুখটা গোল গোল ছোট্ট, থুতনিতে বেশ গভীর একটা টেপ। এই মেয়েকে মায়াবতীর খাতায় না ফেললে বড্ড অন্যায় করা হবে যে। বর্ণের ভাবনার মাঝে ছুটন্ত উড়ন্ত দুরন্ত চঞ্চল দূর্বা ফুল হাজির। চায়ের কাপ এগিয়ে দিয়েছে বর্ণের সামনে, চোখ দিয়ে ইশারা করে চায়ের কাপটা নেয়ার জন্য বলল। বর্ণ ভ্রু কুচকে চায়ের কাপটা হাতে নিল, হাঁটতে হাঁটতে চুমুক দিল চায়ের কাপে। নীলাম্বরী হাসতে হাসতে চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির শ্বাস ফেলে বলল, 1 কাপ চায়ে আমি তোমাকে চাই। হ্যাঁ, 1 কাপ চা খাইয়ে আমার পুরো একটা মাস অশান্তিতে কাটান আর কি। বাহ, খোঁজ নিলেই তো খুঁজে পেতেন, খোঁজ নিলেন না যে। পুরো প্রেমময় শহরে একজন অপরিচিত প্রেমিকা বুঝি খুঁজে পাওয়া যায়? বাহ, ডাক্তার সাহেব বেশ কাব্যিক হলো যে। ভবঘুরে পেতনির ভাবনা ভর করেছে তাই। বর্ণের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল মানবী। চায়ের কাপের শেষ চুমুকটা দিয়ে তাকালো বর্ণের দিকে। মেয়েটাকে এমন ড্যাব ড্যাব করে তাকাতে দেখে বর্ণ অদ্ভুত কণ্ঠে বলল, কি দেখছেন? চায়ের কাপ। মানবীর এমন উত্তরে হা হয়ে যায় ডাক্তার সাহেব। তাজ্জব বনে গিয়ে বিস্মিত স্বরে বলল, মানে চায়ের কাপ কি এই প্রথম দেখছেন? আপনার অধর ছোঁয়ানো চায়ের কাপ তো প্রথমই দেখলাম, তাই না? আপনার সাথে কথা বলা বড় দায়। নীলাম্বরী আবারও হাসল। বর্ণের চায়ের কাপটা তার হাত থেকে কেড়ে নিল, কিন্তু ভুলবশতও ছোঁয়া লাগলো না ছেলেটার হাতে। নীলাম্বরীর এহেন আচরণে অবাক হয় বর্ণ। তাকে আরও দ্বিগুণ অবাক করে দিয়ে নীলাম্বরী নিজের আর বর্ণের চায়ের মাটির ছোট্ট কাপগুলো তার ব্যাগটাতে গুছিয়ে রেখে দেয়। বর্ণ বিস্মিত কণ্ঠে বলল, কি করছেন? এই কাপগুলো রাখলেন কেন? স্মৃতি হিসেবে থাকবে বলে। বর্ণ ভেবে পায় না মেয়েটার আচরণের মানে। মেয়েটা এমন কেন? এই মেয়ের সাথে যেদিন দেখা হয় সেই দিনটা তার অবাক হতে হতে কেটে যায়। বর্ণকে হা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নীলাম্বরী নিজের ব্যাগ থেকে ছোট্ট একটা রঙিন কাগজে মোড়ানো বক্স বের করলো। বর্ণের দিকে এগিয়ে দিয়ে বলল, আরও কয়েক বসন্ত লিখব নতুন ছন্দ তোমার সনে, মনে মনে। তুমি মুক্ত বিহঙ্গ হয়েও আমায় রাখবে আগলে খুব যতনে, মনে মনে। তুমি এসেছো বলে ফুল ভিজে শিশির জলে যে আকাশ পানে, তুমি রেখো আমায় খুব যতনে, মনে মনে। আমি তোমার উপহার দিলাম 1 কাপ চা বর্ষণ সন্ধ্যার সঙ্গে। তুমি বেঁচে থাকো পৃথিবীতে এমন হাজার খানেক জন্মদিনের দারুণ রঙে। শুভ জন্মদিনের শুভেচ্ছা প্রিয়, স্মৃতিগুলো আগলে নিও। আমি পথের ধারের দুর্বা ফুল, কেউ বলে পাপ, কেউ বলে ভুল। তুমি না হয় একটু হয়েও আকুল। বৃষ্টি সেই কখন থেমেছে। সাভারের রাস্তার মোড়ে ভিড়ের মাঝে হারিয়ে গেল আবারও দুর্বা ফুল। বর্ণ কেবল তাকিয়েই রইল, খুঁজল না সে কাউকে। খুঁজে কি লাভ? সে তো জানেই মেয়েটা আবারও আষাঢ়ে মেঘ হয়ে পহেলা আষাঢ়ে আসবে। মেয়েটা তার অপরিচিত হয়েও যেন পরিচিতা। বর্ণ উপহার বক্সটা আগলে নিল, মুচকি হেসে বলল, আমি আবারও একটু বর্ষণ চাই, 1 কাপ চায়ের সাথে। সাথে মানবী দুর্বা ফুলও চাই, যে আমায় নিয়ে উন্মাদনায় মাতে। সন্ধ্যা বিদায় হয়ে সবে রাত নেমেছে বিশাল আকাশে। সোডিয়ামের আলোয় সেজেছে রাজপথ। হলুদ বর্ণা লাইটগুলো ভিজে রাস্তায় এক দারুণ রং দিয়েছে। মোহনীয় মায়াবী লাজুক লাগছে রাজপথকে। সন্ধ্যায় বৃষ্টি হওয়ার কারণে রাস্তা এখন প্রায় ফাঁকা। মাঝে মাঝে সাঁই সাঁই করে ছুটে যাচ্ছে বিশাল গাড়ি। পহেলা আষাঢ়ের মুগ্ধ রাজনীতে মুখ ভার করে বসে আছে বর্ণ। গাড়ির হেডলাইটগুলো জ্বলছে। নিস্তব্ধ রাস্তায় এক আকাশ বিষণ্ণতা নিয়ে বসে থাকতে খারাপ লাগছে না তার, বরং অবসাদটা ভালো লাগছে। আজকাল তার মন আকাশ কালো করে মন খারাপ হয়। এই মন খারাপের কোনো কারণ নেই, ভিত্তি নেই, তবু এই মন খারাপটা মনকে তৃপ্তি দেয়। আজকাল তার বিনা কারণে হাসি আসে, আবার বিনা কারণেই বিষাদ নামে বুকে। আর তার জীবনের এহেন অদ্ভুত কর্মকাণ্ডের জন্য একজন দায়ী, সে হলো দুর্বা ফুল। পথের ধারের অযত্নে খুব দামি ফুল। নক নক নক। গাড়ির স্বচ্ছ কাজখানা কি একটু নামানো যাবে ডাক্তার সাহেব? রিনরিনে শব্দ কর্ণগোচর হতেই বর্ণের ধ্যান ভাঙল। পাশ ফিরে জানালার দিকে তাকাতেই সে চমকে গেল, থমকে গেল। অজান্তেই শীতল হলো প্রেম পায়রা। অবাক কণ্ঠে রাজ্যের বিস্ময় নিয়ে বলল, দুর্বা ফুল আপনি?
কাচের বিপরীতে থাকা রমণী বর্ণের মুখভঙ্গি দেখে খিলখিলিয়ে হেসে উঠল। ডান ভ্রু খানিকটা উঁচু করে বলল, চিনেছেন তবে? বর্ণ দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তীক্ষ্ণ কণ্ঠে মিনমিন করে বলল, রাতের ঘুম হারাম করেছেন, আর আপনাকে চিনব না? বর্ণ খুব ধীরে কথাটা বললেও রমণীর চোখকে ফাঁকি দিতে পারেনি সেই অভিব্যক্তি। রমণী আবারও খিলখিল করে হেসে উঠল, ঠাট্টার স্বরে বলল, আহারে ডাক্তার সাহেব, মুখ চোখ এমন শুকিয়ে গেছে যে। চোখ মুখ শুকানোর কারণ হয়ে ঠাট্টা করছেন দুর্বাফুল? রমণী মুচকি হাসল। সোডিয়ামের আলো দেখি দারুণ লাগছে সেই হাসি। ছাই রাঙা শাড়িটার আঁচল খানিকটা লুটোপুটি খাচ্ছে রাজপথে। বর্ণ সেখানে দৃষ্টি দিয়ে শীতল কণ্ঠে বলল, আঁচলটা সামনে নিন, গড়াগড়ি খাচ্ছে যে। এই আঁচলেই তো বাধা পড়েছি আমি। নীলাম্বরী সাথে সাথে আঁচলটা উঠিয়ে নিল, ভ্রুকুচকে বলল, আজ কি হলো ডাক্তার সাহেবের এত উন্মাদনা? বর্ণ এবার উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে চোখে জল গড়িয়ে পড়ল। ডান হাতের বৃদ্ধা আঙুলটা দিয়ে চোখের কোণে জলটা মুছে ঠাট্টার স্বরে বলল, আপনি আমাকে হুটহাট উন্মাদনা মাদকতা ভরপুর কথা দিয়ে অস্বস্তিতে ফেলতে পারলে আমি কেন পারবো না? আমি একটু চেষ্টা করলাম আপনার মতন করে। বাহ ডাক্তার সাহেব, বেশ উন্নতি হয়েছে তো আপনার। হঠাৎ এত রসিকতা ভর করেছে যে শরীরে। আর কত বিষাদ নিয়ে থাকবো? পুরো জ্যৈষ্ঠ মাস তো বিষাদ বিদ্রোহ ঘোষণা করেছিলাম, এবার একটু রসিকতা করি। আপনি তো আবার আষাঢ়ে উদাও হয়ে পুরো মাসকে বিষণ্ণতা ভরিয়ে দেবেন। আপনি আসেন না কেন বিষাদ দিতে? মন আকাশে রিক্ততা না দিলে হচ্ছিল না আপনার? এই যে এতক্ষণ শোক পালন করেছিলেন, আমি আজ আসিনি বলি সেটা বুঝি আমি জানি না। আপনার মন আকাশে যে আপনার বিরুদ্ধে গিয়েও দুর্বাফুলে আসক্ত হচ্ছে, সে খবর রাখেন? বর্ণ কিছু বলবে তার আগেই ছোট্ট একটা ছেলে নীলাম্বরীর আঁচল ধরে টান দিল। নীলাম্বরী সামান্য চমকে পিছে ফিরে তাকালো, অবাক কণ্ঠে বলল, জি বাবা বলুন। বর্ণ মুগ্ধ হলো রমণীর কথার ধরনে। এই বাচ্চাগুলোকে পথশিশু বলা হয়। তাদের সাধারণত মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে। এত সুন্দর ব্যবহার করবে তো দূরের কথা, ফিরেও তাকায় না। দুর্বাফুল কত সুন্দর করে বাচ্চাটাকে শুধালো। এই নারী মানেই যেন এক আকাশ মুগ্ধতা। এত মায়া কেন তার রিনরিনে শব্দ করছে? এই শীতল পরিবেশে পোশাকবিহীন ছেলেটা ভাঙা কর্কশ গলায় বলল, আমার অনেক ক্ষুধা লাগছে, আমারে কিছু টেহা দেন না? ভিজে রাস্তায় দিক বিদিক ভুলে নীলাম্বরী বসে পড়ল। আদুরে হাতে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলল, আজ কিছু খাননি বুঝি? আর শীত করছে না? এত ঠান্ডার মাঝেও আপনি পোশাক ছাড়া ঘুরছেন যে? আমার জামাটা ভিজে গেছে, একটা জামা তো, ভেজার কারণে আম্মা কইছে খুলে রাখতে। রমণী আর কিছু শুধালো না। বাপাসের বাহুতে ঝুলে থাকা ব্যাগটা থেকেই 100 টাকার একটা নোট বের করে বাচ্চাটার হাতে ধরিয়ে দিল। বাচ্চাটার খুশিতে মুখটা ছিলিক দিয়ে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, আপনি মেলা ভালো আপা, আপনি মেলা ভালো। বর্ণমুগ্ধ নয়নে তাকিয়ে রইল রমণীর পানে। কি অবলীলায় মেয়েটা মিশে গেছে এই পথ শিশুটার সাথে। এই রমণী কোনো জাদু জানে, মন ভালো করার জাদু। এই যে একটু আগে বর্ণের মন আকাশ জুড়ে যেই ভয়াবহ মন খারাপের দুর্যোগটা ছিল, এখন তার একাংশও নেই। আপনার নাম কি বাবা? তুলতুল। নীলাম্বরীর প্রশ্নের বিপরীতে ছেলেটা কি সুন্দর করে উচ্ছ্বাসিত কণ্ঠে উত্তরটা দিয়ে দিল। নীলাম্বরী তার ব্যাগ আবারও হাত দিল, খচখচ শব্দ করে একটা প্যাকেট বের করলো। বর্ণ কেবল নিশ্চুপ দেখে যাচ্ছে রমণীর কার্যকলাপ। নীলাম্বরী এবার প্যাকেটটা থেকে একটা শর্ট বের করলো, বেশ বড়সড় মাপের শর্ট। নীলাম্বরী নিজেই খিলখিল করে হেসে উঠল। বাচ্চাটার গাল টেনে বলল, বাবা এটা আমি আরেকজনের জন্য কিনেছিলাম, কিন্তু এখন এটা আপনাকেই ভালো মানাচ্ছে। এই ঠান্ডার মাঝে খালি গায়ে না থেকে আপনি বরং এটা পরে থাকুন, কেমন? বাচ্চাটা অনবরত মাথা নাড়ল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কি আমার জামাটাতে? নীলাম্বরী বাচ্চাটার মাথায় হাত বোলাতেই বাচ্চাটা ছুটে চলে গেল। বর্ণ এতক্ষণ সবটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। বাচ্চাটা চলে যেতে সে অদ্ভুত কণ্ঠে বলল, আমার জন্য ছিল শার্টটা, তাই না? নীলাম্বরী ভারী অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন? আপনার সাথে থাকতে থাকতে সামান্য জাদুবিদ্যা আমিও শিখেছি দুর্বাফুল, সে জাদুবিদ্যা দিয়েই জেনেছি। বর্ণের কথার ধরনে নীলাম্বরী আবারও হাসল। মেয়েটার বোধহয় কথায় কথায় হাসার স্বভাব, কারণে অকারণে হাসে। মানবকে প্রতিনিয়ত মুগ্ধ না করালে যেন তার চলেই না। জানেন আজ তুমুল বৃষ্টি হবে, চা খাবেন এক কাপ? নীলাম্বরীর সহজ সরল প্রস্তাবে নাকচ করল ডাক্তার সাহেব।
চোখ মুখ কুঁচকে বলল, সেদিন তো চায়ের কাপ সংগ্রহ করার জন্য চা খেয়েছিলেন, আজ উদ্দেশ্য কি? আপনার সাথে একটু সময় কাটানোই মূল উদ্দেশ্য, বাকিগুলো তো রংচঙে ঝাঁকঝমক অজুহাত। তবে চলুন ফুটপাত দিয়ে হাঁটি। বর্ণ কথাটা বলার সাথে সাথেই তুমুল বর্ষণ শুরু হলো পরিবেশে। ডাক্তার সাহেব বাহবা দিয়ে বলল, বাহ দুর্বাফুল, দারুণ জানেন তো আবহাওয়া সম্পর্কে, সত্যি তো বৃষ্টি নামলো। নীলাম্বরী কিছু বলার আগেই তার কাঙ্ক্ষিত বাস এলো। নীলাম্বরী ছুটে বাসে উঠে গেল। জানালার পাশে সিটটাতে বসে হতবম্ব বর্ণের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, আজ পরটিকে ধন্য করে হলো না হাঁটা, পাশাপাশি নিশ্চুপ থেকে হলো অনুভূতির ঘনঘাটা। আমি এক অযত্নের পড়ে থাকা ফুল, কেন হও প্রিয় ভীষণ আকুল। আবারও দেখা হবে প্রিয়, তখনও যত্নে আগলে নিও, বিষাদটুকু আমায় দিও। গাড়ি চলে গেল তার আপন গতিতে। বর্ণ তাকিয়ে রইল সেদিকে নিষ্পলক। দীর্ঘ শব্দে বজ্রপাত হলো আকাশে। বর্ণের চোখের পাতা পড়ল, মনটা এদিক ওদিক নড়ে উঠল। নোনা অশ্রুকণা ধুয়ে গেল বৃষ্টির জলে। এক বিষণ্ণ মাখা হাসি দিয়ে ডাক্তার সাহেব বলে উঠল, মাসখানেকের বিষণ্ণতা দিলেন দুহাত উজাড় করে। এভাবে হৃদয়ের প্রেমের পায়রা বিষাদে যায় যে ঝরে। আপনি আমার না বলা অনুভূতির দামি ফুল, তাই তো ধীরে ধীরে হচ্ছে আকুল। ওহে প্রেম, তোমার দহন বেশি, বুকে আঁকে বিষাদ। অমৃত তুমি দান করো দুহাতে, প্রেমের কি রক্তাক্ত স্বাদ। টেবিলের ওপর শুভ্র রাঙা কাগজখানায় জলজল করছে 4 লাইনের এই কবিতাখানা। রুমের আকাশি রাঙা অবগুণ্ঠনগুলো উড়ে যাচ্ছে শ্রাবণ মাসের ঝোড়ো বাতাসে। পরিবেশ, আকাশ আর প্রেমিক পুরুষের মনে দানবীয় তাণ্ডব চালাচ্ছে ঝড়। রোগীর আপাতত ভিড় কম। এমন ঝোড়ো হাওয়ায় খুব বেশি প্রয়োজন না হলে তো মানুষ ঘর থেকে বের হয় না। হসপিটালে আসা তো পরের ব্যাপার। আজ 2রা শ্রাবণ। সকাল হতেই প্রকৃতি বেশ গুমোট হয়ে আছে, অথচ বর্ণ আজ উত্তেজিত। তার হুট করেই মনে হচ্ছে আজ বিশেষ কিছু হবে, যেই বিশেষ কিছুর জন্য সে পুরো একটা মাস অপেক্ষা করে থাকে। শরীরে আজ শোভিত হয়েছে ধবধবে সাদা পাঞ্জাবি, বাঁ হাতে কালো ঘড়ি, চুলগুলো কিঞ্চিত এলোমেলো, মুখ ভর্তি চাপ দাঁড়িয়ে যা 1 মাসের অনাদরে খানিক বড় হয়েছে। যে কেউ এক দেখাতেই তাকে সুপুরুষ বলতে বাধ্য। গায়ের চামড়া অব্দি বিশুদ্ধ উজ্জ্বল রাঙা। দর্শনের মাঝে দাঁড়ালে অনায়াসে সে নজর কাটতে সক্ষম। হসপিটালের বরাদ্দ করা নিজের ব্যক্তিগত রুমটাতে মন বসল না আজ ডাক্তার সাহেবের। ছটফটে উঠেছে হৃদয় আঙিনা। চোখের পলকে পলকে ঘড়ির কাঁটায় দৃষ্টি বোলায়, কখন বিকেল হবে সেই আশাতে। মন অধৈর্য হয়, চিত্তরুষ্ট হয়, হাত যেন সময় কাটতে চাচ্ছে না। অদ্ভুত। অবশেষে ঘড়ির কাঁটা টিং টিং করে জানান দিল পরিবেশে অপরাহ্নের আগমন ঘটেছে। সাথে সাথে আরাম কেদারা হতে ধপ করে উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। বৃষ্টির বেগ কমেছে। চিপচিপে কাদায় রাস্তাঘাট মাখো মাখো অবস্থা। সেই চিপচিপে কাদা দিয়ে ডাক্তার সাহেব মনের আনন্দে হেঁটে হেঁটে সহবাগের ফুলের দোকানগুলোর সামনে এসে দাঁড়িয়েছে। হরেক রকমের ফুলের গন্ধে মন মোহিত হয়ে পড়ল। কিছু ভ্রম জাগলো মস্তিষ্কে। হঠাৎ করেই জীবনটা ভীষণ মিষ্টি লাগতে শুরু করলো। একটা মানুষের আগমনে হুট করেই সবটা কত অসাধারণ মনে হচ্ছে। এমনটা বুঝি প্রেমে পড়লেই ঘটে। ফুলের দাম বরাবরই একটু বেশি, তবে বর্ণের কাছে ফুলের দাম বেশি হওয়াটাই যেন যুক্তিযুক্ত। প্রেমের প্রতীক ফুল, ভালোবাসার শুভারম্ভ ফুল, আর সেই ফুল বড্ড সস্তা হলে কেমন বেমানান লাগবে না? অবশেষে কাঠগোলাপের একটা থোকা খুঁজে বের করে ক্রয় করেই ক্ষান্ত হলো প্রেমিক। বেশ মানাবে মেয়েটাকে কাঠগোলাপে। অবশ্য মেয়েটা নিজেই তো একটা ফুল, দুর্বা ফুল, ভীষণ অযত্নের দামি ফুল। আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকে উঠল। নতুন উদ্যমে শুরু হলো বৃষ্টি। বর্ণ নিজের হাত ঘড়িটায় একটু চোখ বুলিয়ে নেয়। সময়টা ঠিক 5টা 45 মিনিট। এই ভয়ঙ্কর বৃষ্টিতে পথ চলাটা নিতান্তই বোকামি ছাড়া কিচ্ছু নয় ভেবেই একটা টিনের নড়বড়ে ছাউনির নিচে গিয়ে দাঁড়ায় বর্ণ। মিনিটে মিনিটে বৃষ্টির ছাট বাড়ছে বই কমছে না। বর্ণ এক ধ্যানে তাকিয়ে রইল সেই বৃষ্টির পানে। আচ্ছা, সে যে এত যত্ন করে আজ বিশেষ সাজগোজ করলো, ফুল কিনলো, যদি সবটাকে বৃথা করে দিয়ে সেই মানবী আজ না আসে তাহলে কি হবে? ভীষণ অভিমান জমবে বুকে। চোখ মুখ ফুলিয়ে কয়েকদিন কথা বন্ধ করে রাখার মতন অভিমান। বর্ণের মন হঠাৎ বিদ্রোহ ঘোষণা করলো। না না, এটা হতেই পারে না, অবশ্যই আজ মানবী আসবে। ভাবনার মাঝেই বর্ণের বাঁ হাতটা বেশ শক্ত করে কেউ আঁকড়ে ধরল।
তুলতুলে নরম ঠোঁটের হাতের ছোঁয়া পেতেই চমকে উঠল বর্ণ। ভাবনার রাজ্যে বেশ হোঁচট খেলো। বুকের মাঝে হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতেই লাফাতে শুরু করলো। শ্বাস প্রশ্বাস ভারী হলো। এই তো কাঙ্ক্ষিত সময়, কাঙ্ক্ষিত মানুষ এসে পড়েছে। কানে ঝংকার তুলল নারীর ঋণ ঋণে কণ্ঠ। বৃষ্টিময় মিষ্টি অবরান্নের শুভেচ্ছা। ডাক্তার সাহেব ভালো আছেন? পলক পড়ল, খানিক নড়ল ডাক্তার সাহেব। পূর্ণ দৃষ্টি মেলে তাকালো ব্যক্তিগত অঙ্গনার পানে। অক্ষিকূট কিঞ্চিত কেঁপে ঠায় তাকে রইল চিরপরিচিত কাঙ্ক্ষিত নারীটার দিকে। কণ্ঠধ্বনিতে শব্দগুচ্ছ আন্দোলন শুরু করলো, কণ্ঠধ্বনি ছেড়ে বেরিয়ে আসার জন্য, কিন্তু বর্ণ বের হতে দিল না তাদের। থাক না কিছুটা সময় একান্তই বোবা শব্দবিহীন, হোক না কিছু অনুভূতির নিঃস্ব পানাগোনা। বর্ণের বেহাল দশা দেখে হাসল নীলাম্বরী, খিলখিল করে অষ্টাদশীর হাসি। গোলগাল মুখেই দোল খেয়ে গেল আনন্দের ঝিলিক। মাঝ সিথি কাটা চুলগুলো হতেই কিছু অবাধ্য চুলের গুচ্ছ ছড়িয়ে ছিটিয়ে পড়ল নাকে মুখে। সৌন্দর্য যেন আরও বাড়ল। যতটা বাড়লে প্রেমিক পুরুষ শ্বাস নিতে ভুলে যায়, ঠিক ততটাই বাড়ল। নীলাম্বরী ঠাট্টার স্বরে শুধালো, শব্দ হারালেন নাকি? উত্তর দিচ্ছে না যে। ধ্যান ভাঙল বর্ণের। সামনে দাঁড়ানো সাদা শাড়ি পরিহিতা নারীটির দিকে তাকিয়ে হাসি দিল। নিজের সামনের ভিজে চুপসে যাওয়া চুলগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে বলল, শব্দ হারায়নি, চিন্তাই হয়েছে। একটা ভীষণ দুষ্ট নারী দিন দুপুরে ডাকাতি করেছে তাদের। বর্ণের কথার ভঙ্গিতে নীলাম্বরী নিজের ডান হাতটা ঠোঁটের ওপর চেপে ছোট্ট ছোট্ট চোখগুলো খিঁচে বন্ধ করে প্রাণ খোলা এক হাসি দিল। হাসির সাথে অস্পষ্ট স্বরে বলল, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! কার এত বড় সাহস যে ডাক্তার সাহেবের কথা কেড়ে নেয়? যদি বলি আমার প্রেমবতীর। বর্ণের কণ্ঠ খাদে নামল। বিবশ ভ্রম মাখানো কণ্ঠে প্রেমে সিক্ত নারী কিঞ্চিত কেঁপে উঠল। শরীরের লোমকূপ শিরশির করে প্রেমময় একটা স্রোত বয়ে গেল। কি আশ্চর্য, শরীরেও আজকাল বিদ্যুৎ বয়ে যায়। নীলাম্বরীকে চুপ হতে দেখে বেশ উচ্চ শব্দেই হেসে ওঠে প্রেমিক পুরুষ। বাঁ হাতটা দিয়ে মায়াবতী অঙ্গনার ডান হাতটা চেপে ধরে মোহনীয় কণ্ঠে বলল, চলুন, আজ বৃষ্টিতে ভিজে শহর করার প্রস্তাবটা না হয় আমিই দিলাম, যাবেন নাকি? এক সেকেন্ডেরও কম সময় বোধহয় রমণী উত্তর দিল। পা বাড়ালো জলে টইটম্বুর রাস্তায়। বৃষ্টির বেগ বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তার মাঝে শুভ্র রাঙা বস্ত্রে এক অদ্ভুত প্রেমে আকৃষ্ট কপত কপতি হেঁটে যাচ্ছে। রাস্তার গাড়ি নেই, রিক্সা নেই, কোনো মানুষজন নেই। হাঁটতে হাঁটতে ভিজে একেবারে নেতিয়ে গেল তারা। হঠাৎ হাঁটা থামিয়ে দিল বর্ণ। ভ্রু কুঁচকালো নীলাম্বরী। অবাক কণ্ঠে বলল, থামলেন যে? ডাক্তার সাহেবের দৃষ্টি স্থির, নেশাগ্রস্ত। সেই ঘোরের মাঝে ডাক্তার সাহেব আনমনেই বলল। নীলাম্বরী বিস্মিত কণ্ঠে বলল, মানে? বর্ণ হুট করেই নীলাম্বরীকে ঘুরিয়ে দিল। নীলাম্বরীর পিঠ ঠেকলো তার বুকে। পাঞ্জাবির পকেট থেকে সিক্ত কাঠগোলাপগুলো বের করে নীলাম্বরীর খোপায় খুব যত্নেই লাগিয়ে দিল সে। বৃষ্টির গতি বাড়ছে, সাথে কমছে কপত কপতির দূরত্ব। উষ্ণ লজ্জা ভর করছে নারী দেহে। হঠাৎ সেই নারী দেহেকে অবাক করে দিয়ে একটা শক্তপোক্ত হাত আঁকড়ে ধরল তার কোমল গ্রীবায়। ঠেকল পুরুষালী থুতনি। খুব গোপনে যত্নে পুরুষালী রুক্ষ ঠোঁটখানা ছুঁয়ে গেল রমণীর কানের পিছনের নরম কোমল চামড়াখানা। গলার মাঝে প্রেমের উষ্ণ ছোঁয়া এঁকে ধীর কণ্ঠে মানব উচ্চারণ করল, কাঠফাটা রোদ্দুর নির্বাসনে গেল, প্রেম দিল ধরণীর বুকে। বৃষ্টি তাই অজরে ঝরছে নিশিদিন, প্রেম মিলনের সুখে। শ্রাবণের পর ভাদ্র এলো। ঋতু বদলে গেল, আকাশের রং বদলালো, সাথে বদলালো ফুল পাখিদের জায়গা। কেবল বদলে যায়নি প্রেমিক পুরুষের মনের আবহাওয়া। শ্রাবণের শীতল বৃষ্টিতে প্রেমিকার গ্রীবায় আঁকা উষ্ণ ছোঁয়া তাকে রোদ জ্বালায়। ঘুম আসে চোখের পাতায়, কিন্তু মস্তিষ্কে থাকা প্রেমিকা তাকে ঘুমাতে দেয় না। চোখ বন্ধ হতেই সে কোথা থেকে যেন চলে আসে, হুমড়ি খেয়ে পড়ে তার মস্তিষ্ক জুড়ে। এরপর কত শত গল্প হয় রাত ভরে, কিন্তু ঘুম আর হয় না। পুরো মাস দ্রুত অতিবাহিত হওয়ার অদম্য ইচ্ছে প্রেমিক বুকে পুষে রাখে। প্রাপ্তবয়স্ক পুরুষ প্রেমিক হতেই কেমন আহ্লাদী হয়ে ওঠে। সে চায় প্রতি মাস কেবল তার জন্য একদিনের হোক। প্রেয়সীর সাথে দেখা করার ইচ্ছে যে তাকে শান্তিতে থাকতে দেয় না। কিন্তু এইবারের প্রেমিকের অপেক্ষার দীর্ঘ পরীক্ষায় নামল প্রেমিকা। পহেলা ভাদ্র পেরিয়ে 2রা 3রা ভাদ্র চলে যায়। যেতে যেতে ভাদ্র মাসের 15টা দিন
হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু দুর্বা ফুল ধরা দেয় না তার ডাক্তার সাহেবের কাছে। তুমুল বৃষ্টিতে লজ্জামাখা হাসি নিয়ে সেই যে হারালো, এরপর আর কোনো দেখা নেই। এই দিক দিয়ে ডাক্তার সাহেবের দিন রাত অসহ্য থেকে অসহ্য হয়ে উঠছে। চারিদিক তার কাছে তুমুল বিরক্তিকর কোনো কুহেলিকা হয়ে উঠেছে। সে শ্বাস নিচ্ছে অথচ মনে হচ্ছে বেঁচে নেই। কি অদ্ভুত, একটা মেয়ে তার জীবনটা এমন পাঞ্চে করে দিয়ে গেল। কিভাবে কিভাবে প্রশ্নের পর প্রশ্ন জন্মে, তবে উত্তর আর মেলে না। বর্ণ অধৈর্য হয়ে ওঠে, মস্তিষ্ক তাকে অবাধ্য ঘোষণা করে দেয়। খাওয়া দাওয়া ভুলে সে প্রায় দেবদাস হওয়ার পথে। এমনই একটা দিনের কথা। দিনটা ছিল ভাদ্র মাসের 18 তারিখ, শুক্রবার। দিনটাতে বর্ণদের পরিবারের সকলেই একসাথে বাড়িতে থাকে, কিন্তু আজ শুক্রবার হওয়া সত্ত্বেও কেউ বাড়িতে নেই। সবাই আত্মীয়দের কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে। পুরো বাড়িতে বর্ণ আর তাদের বাড়ির দেখাশোনা করা মেয়েটা ছাড়া কেউ বাড়িতে নেই। বর্ণ কয়েকদিন হলো হসপিটাল যায় না, ছুটি নিয়েছে। মনে শান্তি না থাকলে কাজে কি আর মন বসে? চারিদিকে আজানের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। ভাদ্র মাসের কাঠফাটা রোদ্দুর তখন প্রায় নির্বাসিত হওয়ার পথে। সারাদিনের উত্তপ্ততার কারণে বাড়ির ছাদের মেঝে কিছুটা গরম হয়ে আছে। আবহাওয়াও উষ্ণ। ছাদের রেলিংয়ের সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকা ডাক্তার সাহেবের ললাট বেয়ে মুক্তোর দানার মতন ঘামের উপস্থিতি দেখা গেল। ডাক্তার সাহেবের দৃষ্টি ডুবন্ত সূর্যের দিকে, আর মন ধোঁয়াশা রমণীর কাছে। ঠিক সেই সময় বর্ণের সামনে লম্বা একটা লেবুর শরবতের গ্লাস এগিয়ে দিল একটি মেয়েলি হাত। বর্ণ আগের মতন আকাশে নিজের দৃষ্টি নিবদ্ধ করে গ্লাসটা নিল। আনমনেই চুমুক দিয়ে তার কপাল কুঁচকে এলো। চোখ মুখ বিরক্তিতে কুঁচকে ফেলে শরবতের দিকে তাকিয়ে বলল, এটা কিসের শরবত করছো? মিষ্টি বলতে কোনো অস্তিত্ব নেই এটাতে। কথাটা বলেই পেছনে তাকাতে সে চমকে ওঠে। সে ভেবেছিল তাদের ঘরে গৃহকর্মীটা হয়তো শরবত এনেছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার সামনে ছিল তার কাঙ্ক্ষিত মানবী, যাকে দেখার জন্য তার মন প্রাণ তৃষ্ণায় চৌচির হয়ে উঠছিল, যাকে দেখতে না পেয়ে গোটা পৃথিবী তার কাছে অসহ্য ঠেকছিল। সেই নারী তার সামনে মিষ্টি হাসি মুখে টেনে দাঁড়িয়ে আছে। আধারের মাঝে দূর রাস্তার ল্যাম্পপোস্টের আলো মেয়েটার চোখে মুখে নিবিড় আদরে চুম্বন এঁকে দিচ্ছে। বর্ণ মুগ্ধ চোখে কয়েক মুহূর্ত অপলক চেয়ে রইল সেই নারীর দিকে। বর্ণ যতবার এই রমণীকে দেখেছে, ঠিক ততবারই তার কাছে সৌন্দর্যের সংজ্ঞা ভিন্ন ভিন্ন আকারে ধরা দিয়েছে। কখনো বা সৌন্দর্য মানে মনে হয়েছে বৃষ্টিতে ভেজা সিক্ত দুর্বা ফুল, কখনো বা মনে হয়েছে প্রেমিকের আদরে লজ্জায় মিয়ে যাওয়া লজ্জাবতী। আর আজ সৌন্দর্য মানে মনে হচ্ছে ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোয় ঝলমল করে ওঠা নারী নক্ষত্র। মুগ্ধতায় মগ্ন হওয়া প্রেমিককে দেখে খিলখিল করে হেসে উঠল রমণী। ঠাট্টা করে শুধালো, ডাক্তার সাহেবের কি নড়চড় করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? বর্ণের ধ্যান ভাঙল নীলাম্বরীর কথায়। সাথে মাথা চারা দিয়ে উঠল লেলিহান শিখার মতন রাগ। সে মুহূর্তেই রেগে গেল, মুখ ফুলিয়ে বলল, এখানে কি আপনার? কেন এসেছেন? নীলাম্বরী তার ডাক্তার সাহেবের বাচ্চামো রাগ দেখে সদ্য জন্মানো পুষ্পের ন্যায় মুগ্ধতা ছড়িয়ে হেসে উঠল। হালকা আকাশি রঙা শাড়িটার আঁচল গুছিয়ে পেছন থেকে এনে কোমরে গুজে নিল পটু হাতে। দুই হাত দুই পাশের কোমরে রেখে চোখ ছোট ছোট করে বলল, চলে যাব? সত্যি সত্যি চলে যাব বলেন? বর্ণ আর চোখে তাকালো, আকাশ পানে তাকিয়ে বলল, চলে যেতেই তো আসেন। আমার বলতে যদি হতো তাহলে আপনার শাড়ির ভাঁজে আমার অস্তিত্ব লেপ্টে থাকতো। ডাক্তার সাহেবের যে ভয়ঙ্কর রকমের রাগ হয়েছে তা বুঝতে 1 মিনিটও দেরি করল না প্রেম রমণীর। সে 2 পা এগিয়ে এলো, নিজের 2 হাতে পেঁচিয়ে ধরল ডাক্তার সাহেবের গলা। চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলল, একটি বার যদি আপনি থেকে যেতে বলতেন, আমি হিমালয়ের সমান অসুবিধা ঠেলেও থেকে যেতাম, কিন্তু আপনি তো কখনোই বললেন না। মেয়েলি কণ্ঠস্বরটা কেঁপে উঠতেই বর্ণ আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে মেয়েলি ছোট্ট মুখটার দিকে সেই দৃষ্টি নিবদ্ধ করল। দুর্বা ফুলের চোখে তখন অবহেলার কিছু জলের ঝলমল দেখা গেল। এতদিনের চেনা চোখে অচেনা প্রতিচ্ছবি দেখে বর্ণ ভ্রু কুঁচকালো। কিছুটা ব্যস্ত হয়ে গেল প্রেমিক। প্রেমিকার অশ্রু প্রেমিকদের চিরশত্রু। কোনো প্রেমিকই বোধ করি তার প্রেয়সীর অশ্রু সহ্য করতে পারে না। তাদের পুরো পৃথিবী তখন বিষাক্ত মনে হয়। বর্ণের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না, সেও ব্যতিব্যস্ত হলো। অধৈর্য কণ্ঠে বলল, কাঁদছেন কেন? মুহূর্তে নীলাম্বরের চোখ যেন রূপকথার রাক্ষসীর মতন হাপুস করে গিলে ফেলল নিজের অনাকাঙ্ক্ষিত জলটুকু। নীলাম্বরী ঠাট্টা করে বলল,
প্রেমিকাকে দেখতে না পেয়ে দু চোখ আমার অন্ধ হওয়ার ঘোষণা দিয়েছিল। এত সুন্দর একটা নারী অন্ধ হলে ভালো লাগবে? আর আমি অন্ধ হলে আমার ডাক্তার সাহেবকে দু চোখ ভরে কে দেখবে? এমনিতেই তো এক জনমে আপনাকে দেখার স্বাদ আমার মিটবে না। তার উপর যদি অন্ধ হয়ে যায় তবে চিরজীবন আমার আফসোসে কাটাতে হবে। আমি বুদ্ধিমতী নারী, নিজের প্রতি এমন অন্যায় আমি কখনো মানতে পারবো না। তাই চলে এলাম নিজের চোখকে ধন্য করতে। বনের যে আকাশ সমান ডাকটা উদয় হয়েছিল তা মুহূর্তেই মুখ লুকিয়ে যেন পালিয়ে গেল। এমন একটা নারীর মোহনীয় প্রেম ফিরিয়ে দেওয়া কোনো ইচ্ছে কি আদৌ কোনো পুরুষের হবে? পুরুষ সবসময় চায় তার প্রেমিকা হবে আহ্লাদী, কথায় কথায় যার শরীরের প্রতিটি অঙ্গ থেকে মুগ্ধতা ঝরে পড়বে। প্রেমিক সেই কোমল প্রেমিকাকেই বুকে এঁকে একটা জীবন নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারে। বর্ণও ঠিক তেমন প্রেমিকই। প্রেমিকার আহ্লাদ তাকে মোটেও পাথরের মতন শক্ত থাকতে দিল না, বরং বরফের ন্যায় রাগকে শীতল তাপে গলিয়ে দিয়েছে। বর্ণ হেসে উঠল, কিছুটা অভিমান নিয়ে বলল, আপনি এবার আসতে অনেক সময় নিয়েছেন। জানেন না আপনার বিরহে আমার মন খারাপ হয়। আচ্ছা তাই নাকি? আর কি কি হয়? বর্ণ এবার হাতের গ্লাসটা রেলিংয়ে রেখে দুই হাতে কোমর জড়িয়ে ধরল। রমণীর মুচকি হেসে বলল, তারপর আপনাকে সামনে দেখার পরে সেই মন খারাপগুলো তুলমূল প্রেমে রূপান্তরিত হয়। সেই তুলমূল প্রেম আবার ছোটোখাটো ভুল করতে বলে, যেমন আপনার গাল, কপাল, ঠোঁট। বাকি কথা সমাপ্ত করতে পারল না বর্ণ। তার আগেই তার মুখ চেপে ধরে নীলাম্বরী। চোখ রাঙিয়ে শরবতের গ্লাসটা এগিয়ে দেয় ডাক্তার সাহেবের দিকে। মিছে রাগ দেখিয়ে বলে, আপাতত শরবতটা পান করে নিন। কিন্তু এটা যে ভীষণ মিষ্টি ছাড়া যে। নীলাম্বরী শরবতটাতে এক চুমুক দিল, অবাক কণ্ঠে বলল, কই মিষ্টি ছাড়া? ভীষণ মিষ্টি তো। বর্ণ বাঁকা হাসল, তার দৃষ্টি ঠেকালো প্রেমিকার ঠোঁটে। প্রেমিকার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে চুমুক দিল প্রাণ ভরে। তারপর ফিচেল হেসেই বলল, এবার তো মিষ্টি লাগছে। কি আশ্চর্য! আপনি ছাড়া আমি সহ পুরো পৃথিবী কেমোর পাংশুটে। বর্ণে পুরো পৃথিবী মধুময় করতে থেকে যান না, যত্ন করে রেখে দেব। নীলাম্বরী লজ্জায় মাথা কিছুটা নুইয়ে ফেলল। তা দেখে বেশ উচ্চস্বরে হেসে উঠল বর্ণ। খুব গোপনে গ্লাসে ঠেকানো ওষ্ঠটা ঠেকালো প্রেমিকার লজ্জা রাঙা গালে। তা দেখে স্বয়ং চাঁদ লজ্জায় যেন মূর্ছে গেল। মেঘগুলো অসময়ের বাদল হয় প্রতিধ্বনি করল, এ কি মিষ্টি লজ্জা! জীবন তার ছন্দে সদা নৃত্য করে, সময় তার রীতিতে সদা ছুটে বেড়ায়। কারো জন্য কখনোই সময় নিজেকে থামিয়ে রাখতে পারে না। বর্ণ অভ্যস্ত হয়ে গেছে সেই সময় স্রোতে ভেসে বেরিয়ে অপেক্ষা নামক নামতা গুনতে। তবে তার নামটার প্রতি ঘরের ফলাফল কেবল অপেক্ষা আর নিছক শূন্যস্থান। ভাদ্র গেল তার নিয়ম করে, ভাদ্রের পর নিয়ম রক্ষার্থে আশ্বিন এলো ধরায়। আকাশের রং তখন মিঠে নীল, তুলোর মতন কয়েক ফালি মেঘের ফাঁকে বিশাল রাজকীয়ভাবে উকি দিচ্ছে সূর্য। বনের ভীষণ মন খারাপ। তার ডাক্তারি জীবনে তার হাতে কখনোই রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি, তবে আজ করেছে। শ্যামলা করণের ছিপছিপে মিষ্টি একটা মেয়ে, বয়সটা তার দুর্বা ফুলের মতোই। চুলগুলোর ঘনত্ব যেন বর্ণের অবর্তমানের মন খারাপের সমান ছিল, অথচ এমন একটা তাজা প্রাণকে সে বাঁচাতে পারল না। এই আফসোস তাকে বড্ড অশান্তি দিচ্ছে। ঘামছে তার শরীরের প্রতিটি অঙ্গ। ক্ষণে ক্ষণে মনে পড়ছে তার দুর্বা ফুল ঠিক আছে তো, তার দুর্বা ফুলের কিচ্ছু হয়নি তো। মেয়েটার মাঝে কোথাও একটা নীলাম্বরীর ঘ্রাণ আছে, নীলাম্বরীর ছাপ আছে, যা বর্ণকে আরও অস্বস্তি দিচ্ছে। মৃত মেয়েটার পরিবারের মানুষদের আর্তনাদে হসপিটাল গুমোট পরিবেশ ধারণ করেছে। ডাক্তার হিসেবে এমন কান্না সে প্রায়ই দেখতে পায়। এ আর তেমন নতুন না, কিন্তু আজকের ঘটনা তার পুরনো অভিজ্ঞতার গায়েও আঁচড় কাটছে। কই, কখনো তো আগে এমন বুকের পাশে ব্যথা হয়নি। আজ তবে মৃত্যুর ওজন এত ভারী লাগছে কেন? বর্ণ ছটফটে মন নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। মাথার উপর ভর দুপুর। দুপুরের এই সময়টা পরিবেশ উত্তপ্ত থাকার পাশাপাশি অনেক নীরব থাকে। যে যার কর্মব্যস্ততায় একটু বিশ্রাম নিতে পারে এই সময়টায়। যানবাহনও তেমন চলাচল করে না বলে রাস্তাও থাকে মরুভূমির মতন শূন্য, নিঃস্ব। বর্ণ পকেটে হাত দিল ফোন বের করার জন্য। উদ্দেশ্য ফোনে দেখবে আজ আশ্বিনের কত তারিখ, দুর্বা ফুলের সাথে দেখা হওয়ার আদৌ সম্ভাবনা আছে কিনা। কিন্তু ফোন খুঁজতে গিয়ে আবিষ্কার করলো সে আজ ফোনই আনেনি। কি অদ্ভুত! ফোনটা কেবিনের ডেস্কের উপর রেখেই এলো। তবে
নিজের ওপর বড্ড বিরক্ত হলো সে। বিরক্ত হয়েই পায়ের কাছে থাকা ছোট্ট একটা নুড়িতে লাথি মারল। বিরক্ত কমানোর প্রচেষ্টা বলা যায়। তৎক্ষণাৎ সে তার পাশ থেকে খুব নিকটেই শুনতে পেল একটা রিনরিনে নারী কণ্ঠ। ডাক্তার সাহেব, লাথিটা কাকে মারলো? বিরক্তটা ঠিক কার উপর? নিজের উপর, না দুর্বাফুলের জন্য করা দীর্ঘ অপেক্ষার উপর? কণ্ঠটা পরিচিত হলেও বর্ণ চমকালো। খোলা রাস্তায় সে যে আশা করেনি দুর্বাফুলের সাক্ষাতে। চমকে সে পিছে তাকানোর আগেই নারী কণ্ঠটি বলে উঠল, আজ আশ্বিনের সবে অষ্টম দিন। বড্ড দেরি কিন্তু এবারও হয়নি। এবারও বর্ণ চমকালো। মেয়েটা তার মনের খবর জানলো কিভাবে? জাদু জানে নাকি? বর্ণের চমকটা তার চোখ মুখ জুড়েও প্রতিফলিত হলো। নীলাম্বরী আজ সাদা ধবধবে একটা শাড়ি পরেছে, মাথায় সাজিয়েছে রজনীগন্ধা আর বকুল দিয়ে, যার গম্ভীর সুঘ্রাণে বর্ণের নাসিকা হতে শুরু করে হৃৎপিণ্ড মুগ্ধতায় ঝিমিয়ে এলো। ঘ্রাণটা কেমন শুদ্ধ, পবিত্র ঠেকালো তার কাছে। বর্ণ মুগ্ধ কণ্ঠে বলল, আজ শরীর উপচে এত মুগ্ধতা ঝরছে কেন আপনার? মারাত্মক পবিত্র লাগছে কেন বলুন তো? আপনি কি জানেন ডাক্তার সাহেব, মানুষকে দুটো সময় কেবল পবিত্র লাগে। এক, সদ্য জন্মালে। দুই, মৃত্যুর পর। জন্ম তো আমার হয়ে গিয়েছে বহু বর্ষ আগে, তাহলে এই পবিত্রতা কিসের? মৃত্যুর। নীলাম্বরের কথায় বর্ণের হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। আজকে মৃত্যু শব্দটা তার কাছে সকাল থেকেই ভয়ঙ্কর ঠেকেছিল। এর মাঝেই কাঙ্ক্ষিত নারীর অনাকাঙ্ক্ষিত কথায় সে ভয় মাথা উঁচু করে বাসা বাঁধল। বর্ণ ধমকে উঠল, কী সব বলছেন? এসব অদ্ভুত কথা বলার কোনো মানে আছে? আমারই ভুল হয়েছে আপনাকে কিছু বলা। নীলাম্বরী খিলখিল করে হেসে উঠল। বর্ণের বাঁ হাত পেঁচিয়ে শক্ত করে ধরল। ভাবুক স্বরে বলল, মৃত্যুকে ভয় পান কেন? একদিন তো সবাইকেই মরতে হবে, তাই না? বর্ণ নীলাম্বরীর হাতটা শক্ত করে ধরল। আবদারের সুরে বলল, এসব বলবেন না দুর্বাফুল, আমার বুক কাঁপে। বুক কাঁপে কেন? হারিয়ে ফেলবেন ভেবে? বর্ণ উত্তর দিল না। উদাসীন গন্তব্যে দুজনেই পা মেলালো। হাঁটতে হাঁটতে বর্ণের নাকে ভেসে এলো আগরবাতির ঘ্রাণ। শরীরের লোমকূপ কেঁপে উঠল। এত মিষ্টি ঘ্রাণটাও তার কাছে বড্ড অসহ্যকর ঠেকল। সে শক্ত হাতেই নিজের নাক চেপে ধরল। তা দেখে ভ্রু কুচকালো নীলাম্বরী। অবাক কণ্ঠে বলল, হো মা, এমন করছেন কেন? শরীর খারাপ করছে? বর্ণর শরীর তখন অস্বাভাবিকভাবে কাঁপছে। ঘাম উকিয়ে দিচ্ছে শরীর জুড়ে। কাঁপা কাঁপা পায়ে ফুটপাতের কিনারায় বসল। বর্ণের বিচলিত অবস্থা দেখে বিচলিত হলো নীলাম্বরীও। তার হাতের ব্যাগ থেকে বের করলো ছোট্ট পানির বোতলটা। বর্ণের দিকে ব্যস্ত হাতে সেটা এগিয়ে দিয়ে বলল, পানিটুকু খান, দেখবেন ভালো লাগবে। এমন করছেন কেন? বর্ণবোধহয় সেই পানির পিপাসাতেই দিকভ্রষ্ট হলো। পানি পেতেই সে ঢকঢক করে গিলে ফেললো সবটুকু পানি। অতঃপর শান্ত হলো তার চিন্তা। অস্থিরতা কমে গেল মুহূর্তে। বর্ণকে স্থির হতে দেখে প্রশ্ন করল দুর্বাফুল, কি হয়েছে আপনার? এমন করছিলেন কেন? তুমি কি আগরবাতি আতরের ঘ্রাণ পেয়েছ? মৃত মানুষের আশেপাশে যে পাওয়া যায়। বর্ণের কণ্ঠেও তখন উত্তেজনার ছোঁয়া। নীলাম্বরী বর্ণের প্রশ্নে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে রমণীর চক্ষুদয় বেয়ে গড়িয়ে পড়ল মলিন অশ্রুর রেখা। পেট ফাটা হাসি থামিয়ে অতঃপর সে উত্তর দিল, আমরা কোথায় আছি এখন বলুন তো? আমরা আছি শাহবাগ। এই যে দেখেন, ফুটপাতের কিনারা ঘেঁষে কত মন্দির, মসজিদ, মাজার, কত ধর্মীয় পবিত্র স্থান। এখান থেকেই তো আগরবাতি, মোমবাতি গ্রান ভেসে আসছে। কি শুরু করলেন বলেন তো? আমার কেমন একটা মৃত্যুভীত তৈরি হয়েছে দুর্বাফুল। আপনাকে হারিয়ে ফেলার ভয় করছে। বর্ণের কণ্ঠে তুমুল অসহায়ত্ব। নীলাম্বরী বর্ণের হাতটা আঁকড়ে ধরল গম্ভীর অবস্থাতেই। কোমল কণ্ঠে বলল, কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে? পৃথিবীর প্রতিটা জিনিসই প্রাপ্তির পর অপ্রাপ্তির খাতায় লেখাতেই হয়। আর মৃত্যুতে এত ভয়? আপনি জানেন না, মৃত্যু আমাদের জীবনের নির্মল সত্য। এই সত্যি ভুলে যাওয়ার সাধ্য আমাদের আছে। বর্ণ যেন পছন্দ করল না নীলাম্বরীর কথাটা। তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল সে। নীলাম্বরীর হাত টেনে ফুটপাত থেকে উঠালো বর্ণ। ধমকে বলল, এক্ষুনি চলুন আমার সাথে। হেয়ালিপনা করবেন আমার ভালোবাসা নিয়ে। এত সাধ্য, আমাকে চিনলেনই না। নীলাম্বরী শত বাধা দেওয়ার চেষ্টা করলেও থামালো না বর্ণ। তার ভেতর কেমন যেন একটা একরোখা ভাব চলে এসেছে। সে যেন পুরো দুনিয়াকে জানিয়ে দিতে চায় দুর্বাফুল তার, একান্তই তার। বর্ণদের ড্রয়িং রুমে বসেছে রোজকারের মতন আলোচনা। বর্ণের বোন রং সবেই ভার্সিটিতে থেকে এসেছে। বর্ণের ছোট ভাই এবং তার বউ নিরুপমাও বসে আছে সোফায়।
মেয়েটা 6 মাসের ফুলো ফুলো পেট নিয়ে ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে আছে। বাহিরে কড়া রোদ, তার মাঝেই ছটফট ভঙ্গিতে বাড়ির ভেতর প্রবেশ করলো বর্ণ। ঘাম তার মুখ জুড়ে নিজের রাজত্ব চালাচ্ছে। এলোমেলো ভঙ্গিতে বাড়ির ভেতর প্রবেশ করেই বলল, মা, এই যে দুর্বাফুল, আমার নীলাম্বিরি। এই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। বর্ণের কথায় উপস্থিত সকলেই ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রঙের সাথে আসা তার বান্ধবী তাজ্জব বনে তাকিয়ে রইল। একবার দরজায় দাঁড়ানো সুপুরুষের দিকে তাকাচ্ছে আর একবার রঙের দিকে তাকাচ্ছে। বর্ণ সবাইকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো। বিরক্ত কণ্ঠে বলল, মা, তুমি কি কিছু বলবে না? তোমরা কি চুপই থাকবে? বর্ণের মা রঙের বান্ধবীর দিকে তাকিয়ে কেমন অস্বস্তি বোধ করলো। আমতামতা করে বলল, ওহ নীলাম্বরী, যা নিয়ে যা ওকে তোর ঘরে। এত গরমে বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে গিয়ে বস, তারপর কথা হবে। মায়ের জবাবে সন্তুষ্ট হলো বর্ণ। নীলাম্বরীকে টেনে নিয়ে গেল নিজ রুমে। রঙের বান্ধবী দোয়েল শ্বাস বন্ধ করে কেবল তাকিয়ে দেখলো এই দৃশ্য। বর্ণ ঘরে যেতেই হাউমাউ করে কেঁদে উঠল নিরুপমা। বর্ণের মা শারমিন চৌধুরীও আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন। দোয়েল তাজ্জব বনে অবশেষে প্রশ্ন করলো, বর্ণ ভাইয়া কাকে নিয়ে গেল ঘরে? ওনার পাশে তো কাউকেই দেখলাম না। আশ্বিন মাসের উত্তপ্ত গরমটা তখন প্রায় থিতিয়ে এসেছে। কাক চারপাশে তার কর্কশ স্বরে ডেকে কি যেন নালিশ করছে বারবার। পুরো একটা ড্রয়িং রুম জুড়ে অনেকগুলো মানুষের আর্তনাদে নীরবতা ছেয়ে আছে। দোয়েলের মনে যে অনাকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তেজনাটা তা ক্ষণে ক্ষণে বাড়ছে, বই কমছে না। সে আর টিকতে না পেরে অতঃপর আবারও প্রশ্ন ছুড়ল, বলুন না, বর্ণ ভাইয়া কাকে নীলম্বরী বলছে? কাকে নিয়ে ভিতরে গেলেন? কাউকেই তো তার পাশে দেখতে পেলাম না। বর্ণ ভাইয়া তো সুস্থ স্বাভাবিক মানুষ, তাহলে এমন আচরণের কারণ? শারমিন চৌধুরীর মুখটা আরও বিমূঢ় হয়ে এলো। চোখ বেয়ে অশ্রু পড়ছে নিরুপমারও, সাথে মেয়েটার মিহি স্বরে ফোপানো শব্দও ভেসে আসছে। দোয়েলের যেন কুলবিহীন সমুদ্রে ডোবাডুবি অবস্থা। তার উত্তেজনা তখন সীমা ছাড়িয়েছে। সুস্থ একটা মানুষের এমন অস্বাভাবিক আচরণ স্বাভাবিকভাবে সকলের মনেই প্রশ্ন জাগাবে। দোয়েল এবার রঙের দিকে তাকালো, মেয়েটাকে কিঞ্চিত ধাক্কা দিয়ে বলল, কিছুই তো বলেনি রং। কি হয়েছে ভাইয়ার? ভাইয়া মানসিকভাবে একটু অসুস্থ। দোয়েল দোয়েল যেন ভুল শুনলো এমন হতভম্ব হয়ে তাকালো। বর্ণ নামক এত সুদর্শন পুরুষটা নাকি মানসিকভাবে অসুস্থ। যে মানুষটাকে নিয়ে দোয়েলদের বন্ধু মহলে একটা রমরমা আলোচনা হয়, সেই সুন্দর পুরুষটা নাকি অসুস্থ। এটাও নাকি শোনার বাকি ছিল। তাই তো রং নিজের ভাইয়ার কথা উঠলেই কেমন মিইয়ে যেত, আনমনে কি যেন ভাবতো। তারা এতদিন বোঝার চেষ্টাও করেনি, অথচ আজ সেই রহস্য উদ্ঘাটন হয়েছে। দোয়েল অস্ফুট স্বরেই বলল, মানসিকভাবে অসুস্থ কেন? কি হয়েছে ভাইয়ার? দোয়েলের প্রশ্নের বিপরীতে জবাব দিল নিরুপমা। একজনকে প্রচণ্ড রকমের ভালোবেসে আজ তার এই অবস্থা। এই মুহূর্তে এই বাড়ির সকলের কথাই যেন দোয়েলের মাথার ওপর দিয়ে যাচ্ছে। তার ধৈর্য যেন বাঁধ ভাঙছে। যেই লোকটার দিকে তাকালে মনে হয় চারপাশে দীপ্তি ছড়াচ্ছে, সেই লোকটাই নাকি অসুস্থ। শারমিন চৌধুরীর কান্নারা এখন শব্দ ছুঁয়ে দিল। শাড়ির আঁচল মুখের মাঝে চেপে ধরল, সেই সাবধানে যেন কান্নারা বাহিরে না যায়, যেন বর্ণনা জানতে পারে তার জন্যই কাঁদছে কেউ। দোয়েল সোফা ছেড়ে উঠে গেল। শারমিন চৌধুরী পায়ের কাছে গিয়েই হাঁটু মুড়ে বসল। মহিলাটার শরীর কাঁপছে। আদরের ছেলের এমন পরিস্থিতিতে মা যে বড্ড অসহায়। দোয়েল ছোট্ট টেবিল থেকে পানির জগটা নিয়ে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল শারমিন চৌধুরীর দিকে। আলতো স্বরে বলল, আন্টি এটা নাও, কেঁদো না। কাঁদলে কি সব ঠিক হয়ে যাবে বলো? কেঁদো না। শারমিন ধীর হাতে গ্লাসটা নিয়ে পানিটা পান করলো। থেকে থেকে কেঁপে উঠছে মানুষটা। নিজেকে ধাতস্থ করলো অনেকটা সময় নিয়ে, অতঃপর বলতে শুরু করলো, নীলাম্বরী আমার ছেলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একজন নারী চরিত্র, একটি মিষ্টি অস্বচ্ছ মেয়ে, যাকে অসম্ভব রকমের ভালোবেসেছে আমার ছেলে, যার জীবনের উত্থান পতনে আমার ছেলের সঙ্গী ছিল। অথচ আজ সেই মেয়েটার অবর্তমানে আমার ছেলেটা মানসিক ভারসাম্যহীন। নিরুপমা ডুকরে উঠল। কেমন আছে তার ছোট্ট বোনটা, যাকে সে আদর যত্ন দিয়ে ছোটবেলা থেকে তিল তিল করে বড় করেছে? সেই মেয়েটা আদৌ বেঁচে আছে তো? দোয়েল চুপচাপ দেখছে সকলের অনুভূতি জানার আগ্রহ তার ভেতর ডালপালা মেলে বসেছে। শারমিন চৌধুরী নিজের কান্নাটা সামলে নিলেন, দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলেন, বর্ণের জীবনে মূল্যবান একটি অধ্যায়ের নাম নীলাম্বরী, যাকে ছাড়া আমার ছেলেটা বাঁচার কথা ভুলে যায়।
আমাদের নিরুপমার ছোট বোন সে। শ্যামলা গড়নের মিষ্টি মেয়েটা আমার ছেলেটার উন্মাদনা ছিল। সব সময় সে নীলাম্বরীতেই বিভোর থাকতো। নীলাম্বরীর সকল সুখ দুঃখের সাথী ছিল সে। কিন্তু মেয়েটার অস্তিত্ব আমার ছেলেটার জীবনে খুব সামান্যই ছিল। ওর মাথায় দেখা দিয়েছিল ড্যামেজ, যা সারানোর চিকিৎসা আমাদের দেশে নেই বললেই চলে। মেয়েটার সাথে বর্ণের বিয়ের কথাও হয়েছিল, কিন্তু মেয়েটা শেষ অবধি বিয়েটা করেনি। ওর অনির্দিষ্ট জীবনটার সাথে বাঁধতে চায়নি আমার ছেলেটার জীবন, তাই হয়তো। কিন্তু বাঁধনের জন্য বোধহয় কোনো স্থায়ী সম্পর্কের প্রয়োজন হয় না। সম্পর্ক ছাড়াও বোধহয় খুব গোপনে বাঁধা যায় কাউকে, যেমন করে নীলা বেঁধেছিল আমার পুত্রকে। আজ থেকে প্রায় 1.5 বছর আগে সে এই দেশের মায়া, আমাদের মায়া, তার প্রিয় পুরুষের মায়া ত্যাগ করে বাবা মায়ের হাত ধরে চলে গিয়েছিল দূর দেশে। আমার ছেলেটা ওর সাথে যাওয়ার বড্ড পাগলামি করেছিল, কিন্তু ও রাজি হয়নি। হয়তো আমাদের থেকে আমাদের আদরের সন্তানকে নিয়ে যেতে চায়নি। মেয়েটা তো সবসময় অন্যের ভালো নিয়েই ভেবেছিল, কিন্তু ও বোধহয় আমার ছেলের ভালোবাসাকে সম্পূর্ণরূপে বুঝতে পারেনি। ও হয়তো ভাবতে পারেনি ওর সাথে শারীরিকভাবে আমার ছেলেটা না গেলেও মানসিকভাবে ঠিক চলে গিয়েছে। আমাদের কাছে রেখে গিয়েছে কেবল রক্ত মাংসের বিধ্বস্ত দেহটা। আমার ছেলেটা তাও প্রথম প্রথম নিজেকে শক্ত রাখার চেষ্টা করত। ও আশায় থাকতো তার নীলাম্বরী কথা রাখবে, ফিরে আসবে, যেহেতু ফেরার সম্ভাবনা ছিল কিছুটা। কিন্তু শারমিন চৌধুরী আর কথা এগোতে পারলেন না। এর আগেই ড্রয়িং রুমে হন্তদন্ত হয়ে উপস্থিত হলো বর্ণ। এসেই ব্যস্ত কণ্ঠে বলল, আম্মু, নীরু, রং, তোমরা কি করছো এখানে? একটা মেয়েকে আনলাম নতুন বাড়িতে, অথচ তোমরা কোনো হেলদোল দেখাচ্ছ না। মেয়েটার কেমন লাগছে এখানে একা একা? শারমিন চৌধুরীও তাড়া দিলেন, ব্যস্ততার ভান করে বলল, হ্যাঁ হ্যাঁ আব্বু, তুমি যাও, আমরা আসছি। আসলে দোয়েলও অনেকদিন পর এসেছে তো, তাই ওকে একটু সময় দিচ্ছি। নীলাম্বরী তো আমাদের ঘরের মানুষ। যাও আব্বু। মায়ের কথায় এতক্ষণে ধ্যান হলো বর্ণের। সে মাত্রই দোয়েলকে খেয়াল করলো। খেয়াল করতেই মিষ্টি হাসি দিয়ে দুঃখ প্রকাশ করে বলল, আরে দোয়েল, সরি আপু, তোমাকে খেয়াল করিনি। ভালো আছো? দোয়েল প্রায় ভ্রমের মধ্যে ছিল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল নিখুঁত অবয়ব বর্ণকে। কিন্তু বর্ণের কথায় তার সেই ভ্রম ভাঙল। আমতা আমতা করে বলল, হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো দারুণ আছি। আচ্ছা তুমি বসো, আমার গেস্ট এসেছে তো তাই একটু সময় দিতে হচ্ছে। থাকো কেমন? যেমন হন্তদন্ত হয়ে এসেছিল তেমন হন্তদন্ত হয়ে চলে গেল সে। দোয়েল কেবল ফ্যাল ফ্যাল করে দেখল, এছাড়া আর উপায় নেই যে। বর্ণ চলে যেতেই শারমিন চৌধুরী বসে পড়ল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। হতভম্ব দোয়েলের মুখপানে তাকিয়ে বলল, অবাক হওয়ার কিছু নেই। আমার ছেলের এমন হওয়ার বাকি গল্পটুকু শোনো। নীলাম্বরীরা বিদেশ যাওয়ার পরেও ও স্বাভাবিক ছিল। সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, নিজেকে সবসময় ব্যস্ত রাখতো যেন ভালো থাকতে পারে। ওরাও ততদিনে বিদেশ গিয়ে চিকিৎসা শুরু করে দিয়েছে। ওদের সাথে সচরাচর যোগাযোগ হতো না, তবে প্রায় যোগাযোগ করতো ওরা। টুকটাক খবর দিত। নীলাম্বরী চাইতো না যোগাযোগ থাকুক। ও এসে সবাইকে চমকে দিবে, সে আশায় মেয়েটা দিন গুনতো। এরপর একবার হঠাৎ করে অনেক দিন আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলা যায়। বর্ণসহ আমাদের সকলের অবস্থাই তখন করুণ। তারপর হুট করে একদিন সেই পরিচিত নাম্বার থেকে কল এলো। সকলের শুকিয়ে যাওয়া আত্মাই পানি এলো, কিন্তু তা দীর্ঘক্ষণ স্থায়ী হলো না, বরং একটা নিশ্চুপ দুঃখ সেদিনের পর থেকে দীর্ঘস্থায়ী হয়ে গেল। থামলেন শারমিন চৌধুরী, অথচ দোয়েল তখন জানার জন্য দিকভ্রষ্ট। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছিল সেদিন? কি হয়েছিল? তবে কি নীলা আপু বেঁচে নেই? শারমিন চৌধুরী আঁতকে উঠলেন। দোয়েলের মুখ চেপে ধরে বললেন, অমন কথা বলো না দোয়েল। আমাদের ওই অতদিনের অপেক্ষা যে বৃথা যাবে। আমার ছেলেটা হয়তো আর বাঁচবে না এগুলো হলে। সেদিন কল দিয়েছিল নীলার বাবা। মানুষটার দৃঢ় কণ্ঠ সেদিন ছিল শীতল। আমি কথা বলেছিলাম। উনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আপা, মেয়েটার বেঁচে থাকার সম্ভাবনা নেই, মাত্র 3% আছে। হয়তো ওকে আর ফিরিয়ে আনা হবে না, তবুও চিকিৎসা চলবে। আমার অসুস্থ মেয়েটা আবদার করেছে আপনাদের সাথে আমি যেন এখন যোগাযোগ না রাখি। এতে নাকি আপনারা আশা বাড়াবেন, একটা সুখবরের আশায় তৃষ্ণার্ত থাকবেন। যোগাযোগ না থাকলে সে আশা নাকি থিতিয়ে আসবে। যদিও মারা যায় কিংবা ওর বাঁচার সম্ভাবনা বেড়ে যায়, তবে সেদিনই যেন আপনাদের কল করি। আর বলেছে বর্ণকে অপেক্ষা না করতে, একটা লাল টুকটুকে বউ দেখে বিয়ে দিয়ে দিতে। বর্ণ ও নীলাম্বরীর বিয়োগ ব্যথা সইতে পারবে না যে। আমার মেয়েটা যদি দেশে ফিরতে না পারে, তবে আমরাও আর ফিরবো না। আমাদের বড় মেয়েকে বলবেন ক্ষমা করে দিতে। ছোট মেয়েটা যে আমাদের ছাড়া থাকতে পারে না। ওকে এই দেশের মাটিতে একা শুইয়ে দিয়ে আসতে পারবো না।
মেয়েটা বলেছে একমাত্র বেঁচে ফিরলেই যেন তাকে দেশে নিয়ে যায়। না হয় না। নিরুমা, আমাকে ক্ষমা করিস। তারপর সেদিন যে কল বিচ্ছিন্ন হলো, কেটে গেল 1.5 বছর, আর ফোন আসেনি, আর কোনো যোগাযোগ হয়নি। আমরাও জানতাম না নীলাম্বরীরা কোন হসপিটাল কোন শহরে আছে, কেবল জানতাম দেশের নাম। এত বড় দেশে একটা নীলাম্বরীকে খুঁজে পাওয়া সম্ভব না, আবার হয়তো খুঁজলে পাওয়া যেত, কিন্তু আমরা ভয়ঙ্কর কিছু হলে সেটা মানতে পারতাম না, তাই নিছক মরীচিকার মতন আশা নিয়ে বেঁচে আছি। এই বুঝি আমাদের দীর্ঘ অপেক্ষাকে মুক্তি দিয়ে একটা ফোন কলে জানাবে সুখবর, কিংবা প্রস্থানের গীতিকাব্য। আর আমার ছেলেটা এতটা চাপ নিতে না পেরে হয়েছে মানসিক ভারসাম্যহীন। উপর থেকে কেউই জানবে না তার এই খবর, অথচ আমরা জানি নীলাম্বরীকে সে কত ঘটনায় কতভাবে কল্পনা করে ভালো আছে। সবই যে ভ্রম। দোয়েলের চোখে অশ্রু ঢুকে ঝুঁকে কাঁদছে নিরুপমা। প্রিয় মানুষদের হারিয়ে মেয়েটা ভেঙে গিয়েছে অনেক। তার প্রিয় পরিবার, বাবা মা, আদরের ছোট্ট বোন গেল কোথায় হারিয়ে, কোন স্রোত নিয়ে গেছে তা অতলে, তা আজও সে জানল না। তবুও অপেক্ষা, চির অপেক্ষারা থেকে যায় অবসাদে। বর্ণ দাঁড়িয়ে আছে তার বারান্দার কোল ঘেঁষে, নীলাম্বরী তার কালো গোলাপের গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। সেদিকেই বর্ণের মুগ্ধ দৃষ্টি, যেন এত সুন্দর দৃশ্য পৃথিবীতে সচরাচর দেখাই যায় না। নীলাম্বরী ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, আমার জন্য আপনি অপেক্ষা করবেন তো ডাক্তার সাহেব? বর্ণ ভ্রু কুচকালো, সন্দিহান কণ্ঠে বলল, আবার কিসের অপেক্ষা? আমাদের এক হওয়ার, হোক সেটা ইহকাল কিংবা পরকালে। বর্ণ থমকালো, দ্রুত গিয়ে চেপে ধরল মেয়েটার মুখ, ভীত কণ্ঠে বলল, এসব কেমন কথা? একদম এসব বলবেন না। নীলাম্বরী খিলখিল করে হেসে উঠল। হুট করে একটি কালো গোলাপ ছিঁড়ে ফেলল গাছ থেকে, সেটাকে হাতের মুঠোয় নিয়ে বলল, ডাক্তার সাহেব, কালো গোলাপের শোভা আর স্থায়িত্ব বুঝি ফুরিয়ে এলো? আপনি একটু ড্রয়িং রুমে যান, আপনাকে ডাকছে কেউ। বর্ণ অবাক চোখে চাইল। মেয়েটা হাসছে, কি সুন্দর সেই হাসি। বর্ণকে অবাক চোখে তাকাতেই মেয়েটা বলল, দ্রুত যান ডাক্তার সাহেব, আপনার অপেক্ষাতে ছুটি হলো বুঝি, যান। বর্ণ অপেক্ষা করলো না আর, ছুটে গেল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যেতেই দেখলো বাড়ির ফোনটা অনবরত রিং হচ্ছে, আর সেটাকে ঘিরে দাঁড়িয়ে আছে বাড়ির প্রত্যেকে। বর্ণ অবাক হলো, বিরক্ত কণ্ঠে বলল, কল বাজছেন, ধরছো না কেন? সকলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বর্ণের প্রশ্নে কোনো হেলদোল হলো না কারো, প্রত্যেকের চোখে অশ্রু। বর্ণ এগিয়ে গেল, ফোনটা হাতে নিতেই চোখে পড়ল ভিনদেশি নাম্বার। মাথায় তীক্ষ্ণ ব্যথা হলো তার। নিরুপমা দূর থেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, কলটা রিসিভ করো না ভাইয়া, হয়তো আমাদের এতদিনের অপেক্ষা ধূলিসাৎ হয়ে যাবে, ভেঙে যাবে সব কিছু। খারাপ সহ্য করার সাধ্য নেই আর। বর্ণের মাথা ব্যথাটা শরীরেও ছড়িয়ে পড়ছে। কিছুটা দূর থেকে ভেসে আসছে খিলখিল হাসি। বর্ণ সেখানে তাকাতেই দেখল সাদা শাড়ি পরিহিতা নীলাম্বরী হাসছে। রিনরিনে নারী কণ্ঠটা বলছে, প্রেমিকাদের দুঃখ নির্বাসিত হোক, তার অপেক্ষাদের মৃত্যু হোক। আমি অবহেলার দামি ফুল, কেউ ভালোবেসে হয় ব্যাকুল, কেউ বা করে ভুল, আমি পথের ধারে দুর্বা ফুল। মিলিয়ে গেল মিষ্টি নীলাম্বরীর অবয়ব, কেটে গেল লিং। কে জানি আর বাঁচবে কিনা কৃত্রিম যন্ত্রখানা, ফিরবে কিনা প্রেমিকা। তবে বাঁচুক প্রেম, হাসুক প্রেম।